ওয়েলকাম টু অল অফ ইউ। তোমাদের সকলকে ইতিহাস পাঠশালা ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি মীনাক্ষী। আজকের ক্লাসে আমরা রাজপুত বংশ সম্পর্কে জানব। যে ভারতের মূলত উত্তর পশ্চিমে দেখা যায় যে আদি মধ্যযুগের ভারতের ইতিহাসে দেখা যায় যে নানা রাজপুত বংশের উত্থান হয়েছিল, তাদের ইতিহাস সম্পর্কে জানব। এছাড়া কাশ্মীরের ইতিহাস সম্পর্কেও আমরা দেখব। তো এই যে আদি মধ্যযুগ এটা সময়কাল নিয়ে বিভিন্ন জায়গায় দেখলাম বিভিন্ন সময় দেওয়া আছে। কোথাও দেওয়া আছে যে 715 থেকে 1206 খ্রিস্টাব্দ। আবার অন্য জায়গায় দেখলাম, এটা হচ্ছে একটা মত, আরেকটা হচ্ছে 750 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাহলে দুটো দেখলাম, একটা হচ্ছে 715 থেকে 1206, আর একটা জায়গায় দেখলাম 750 থেকে 1200। অর্থাৎ যেহেতু ধরো যখন আমরা আধুনিক ভারতের ইতিহাস পড়ি তখন দেখবে আমরা সালের সাথে সাথে ডেটটাও মানে নির্দিষ্টভাবে লেখা থাকে, তাহলে সেভাবে দেখা গেছিল ইতিহাসটা লেখা হয়েছিল। কিন্তু প্রাচীন ভারতে যেগুলো ইতিহাস দেখবে সেখানে যে ডেটটা আছে সেটা নিয়ে একটু হেরফের আছে। তাহলে 700 থেকে 1200 এই যে সময় পর্বটা, যার জন্য আমরা দেখবে প্রাচীন ভারতের ইতিহাস পড়ার সময় আমরা আনুমানিক এই শব্দটা ব্যবহার করি। তো আদি মধ্যযুগ এটা মূলত 750 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যেই হয়েছিল। এবং এ সময় আমরা ভারতের দেখতে পাই যে উত্তর এবং উত্তর পশ্চিমে রাজপুতদের বা দেখতে পাই বিভিন্ন ধরনের রাজবংশ, যেটা মূলত খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত হয়েছিল, এবং এটাকে রাজপুত যুগ বলা হয় এই সময়কালটাকে। এবার রাজপুতদের যেটা উৎপত্তি সেটা নিয়ে বিভিন্ন ধরনের মত রয়েছে। যেমন ঋষি বিশিষ্ট দেখা গেছিল যখন আবু পাহাড়ে যজ্ঞ করছিলেন তখন যজ্ঞকুণ্ড থেকে যে 4টি যোদ্ধা বংশের উৎপত্তি হয়েছিল তার মধ্যে ছিল চৌহান, প্রতিহার, চালুক্য এবং পারমার। এই 4টা রাজপুত বংশের উৎপত্তি হয়েছিল, এটা হচ্ছে একটা মত। অনেকের মতে রাজপুত বংশ নিজেদের প্রাচীন সূর্যবংশীয় বা চন্দ্রবংশীয় ক্ষত্রিয়দের বংশধর বলে দাবি করে। রাজপুতরা মূলত দেখা যায় 36টি অংশে বিভক্ত হয়, যেমন কুমার পাল চরিত এবং জেমস টডের টডের লেখা অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান, এই যে গ্রন্থটা আছে সেখানে আমরা রাজপুতদের 36টি শাখার বর্ণনা পাই। এবার তার মধ্যে প্রধান 3টি বংশধারা আমরা দেখতে পাই। একটা হচ্ছে সূর্যবংশীয়, তারপর হচ্ছে চন্দ্রবংশীয়, এছাড়া রয়েছে অগ্নিকুল। এই 3টা শাখা আমরা দেখতে পাই, এবং তার সাথে সাথে আরেকটাও রয়েছে যেটাকে বলা হয় অন্যান্য গুরুত্বপূর্ণ শাখা। সূর্যবংশীয় যেটা রয়েছে যে সূর্যবংশীয় রাজপুতরা নিজেদের শ্রী রামচন্দ্রের বংশধর বলে মনে করত, এবং এগুলো হচ্ছে তাদের বংশ। এগুলো একটু দেখে নিও শাখাগুলো। তারপর রয়েছে চন্দ্রবংশীয় যারা রাজপুত ছিল, যাদেরকে যদুবংশীয় বলা হতো, তারা নিজেদেরকে ভগবান শ্রীকৃষ্ণের বংশধর বলে দাবি করত। এগুলো হচ্ছে তাদের মধ্যে অন্যতম। যেমন দেখো যাদব বংশ। তারপরে রয়েছে অগ্নিকুল। এখানে মনে করা হতো যে আবু পাহাড়ের যজ্ঞকুণ্ড থেকে 4টি প্রধান বংশের উৎপত্তি হয়েছে, যেখানে আমরা দেখতে পাবো চৌহান রাজবংশ, যারা মূলত আজমের এবং দিল্লিতে শাসন করে। সোলাঙ্কি বংশ, এরা গুজরাটে পারমার, ধার এবং মালব অঞ্চলে শাসন করে। এবং প্রতিহার বংশ, যেটা কনৌজে শাসন কার্য করেছিল। এছাড়া বিভিন্ন ধরনের শাখা রয়েছে, যেমন যার মধ্যে অন্যতম হচ্ছে কি কালচরি শাখা। এবার হচ্ছে এক একটা নাম, তাহলে 36টা নাম এভাবে রয়েছে। এটা হচ্ছে আদি মধ্যযুগের ভারতের ইতিহাসের একটি মানচিত্র। এটা যেখানে দেখা যাচ্ছে যে তোমার বংশ, চৌহান বংশ, এছাড়া সোলাঙ্কি বংশ, দিকে পারমার রয়েছে, এখানে কালচুরি, এদিকে রয়েছে পাল বংশ, এখানে কলিঙ্গ, এদিকে দেখা যাচ্ছে পশ্চিম যেটা চালুক্য তাদের রাজবংশ, এছাড়া রয়েছে চোল পাণ্ড্য রাজবংশ। এটা হচ্ছে আদি মধ্যযুগের ভারতের ইতিহাসের ম্যাপ। তাহলে আদি মধ্যযুগ শুরু হচ্ছে, কোথাও লেখা আছে 715, আবার কোথাও লেখা আছে 750। তো বেশিরভাগ বই দেখলাম 750 দেওয়া আছে, 750 থেকে কত 1200 পর্যন্ত। এরপর আমরা আরেকটা ম্যাপ দেখবো, যেটা দেখা যাচ্ছে 1235, অর্থাৎ এটা মধ্যযুগের ভারতের ইতিহাস। তাহলে এটা তো ছিল আদি মধ্যযুগে, এখানে দেখো লেখা আছে আদি মধ্যযুগ। এরপরে দেখা যাবে যে 1200 খ্রিস্টাব্দের পর থেকে দেখা যাচ্ছে যে মধ্যযুগের ইতিহাস শুরু হয়, যেখানে আমরা বিভিন্ন ধরনের রাজবংশ, মানে এই সময় সুলতানের যেটা শাসন প্রতিষ্ঠা হয়ে গেছিল, যেখানে মোগল সাম্রাজ্য, এখানে সুলতানি সাম্রাজ্য, যেখানে
এই জায়গাটা পুরোটা হচ্ছে খলজিদের অধীনে ছিল পুরো জায়গাটা। এই এই যে কালারটা আছে। এছাড়া দেখো যাদব বংশ, সোলাঙ্কি, পারমার, তারপরে কাকাতীয়, হৈসল, চোল এবং পাণ্ড্য রাজবংশ রয়েছে। এখন আমরা চৌহান যে রাজবংশ রয়েছে তাদের সম্পর্কে জানবো। তাদের শাসনকাল হচ্ছে 551 থেকে 1192 এবং তাদের রাজধানী হচ্ছে আজমির এবং শুরুতে দেখা গেছিল তাদের কেন্দ্র ছিল শাকম্ভরি সাম্রাজ্যে। যদি বিস্তার দেখা যায় তাহলে বাসুদেব চৌহান তিনি দেখা গেছিল চৌহান রাজবংশের প্রতিষ্ঠা করেছিলেন এবং এটা মূলত ষষ্ঠ শতাব্দীর মাঝামাঝি সময়ের কথা, যেখানে দেখা যাচ্ছে রাজস্থানের শাকম্ভরি অঞ্চলে এই বংশের শাসন শুরু হয়েছিল এবং লোককথা অনুযায়ী দেবী শাকম্ভরীর আশীর্বাদে তিনি এই রাজ্য জয় করেছিলেন। পরবর্তী শাসক হচ্ছে অজয় রাজ চৌহান, যিনি দেখা যায় যে 1113 খ্রিস্টাব্দে অর্থাৎ বর্তমান যেটা আজমের, যেটাকে আজমেরু শহরটির প্রতিষ্ঠান করেছিলেন। অবদান যদি দেখা হয় তাহলে তিনি তার রাজধানী শাকম্ভরী থেকে আজমেরে সরিয়ে আনেন এবং সেখানে একটি শক্তিশালী দুর্গ নির্মাণ করেছিলেন। এছাড়া তার স্ত্রী যেটার নাম হচ্ছে সমলবতী নামের মুদ্রাও খোদাই করেছিলেন। নেক্সট রাজা হচ্ছে, এখানে মূলত সব রাজার আলোচনা হচ্ছে না, যেগুলো ধরো উল্লেখযোগ্য রাজা তাদের কৃতিত্ব সেগুলি আলোচনা হচ্ছে। অন্নরাজ চৌহান তিনি দেখা গেছিল যে তুর্কি আক্রমণকারীদের পরাজিত করে আজমের রক্ষা করে এবং আজমেরে যেটা বিখ্যাত আনা সাগর সেটা তৈরি করেছিলেন এবং তার শাসনকালে দেখা যায় চালুক্য এবং পারমার রাজাদের সাথে দেখা গেছিল যুদ্ধে লিপ্ত ছিলেন। বিগ্রহরাজ চতুর্থ, যিনি দেখা যাচ্ছে চৌহান বংশের অন্যতম শ্রেষ্ঠ রাজা এবং শিল্প এবং সাহিত্যে দেখা গেছিল তিনি পৃষ্ঠপোষকতা করতেন এবং তিনি দেখা যায় যে রাজপুতদের পরাজিত করে দিল্লি দখল করেন এবং তার সীমানা উত্তর ভারতের অনেক দূর পর্যন্ত বিস্তৃত ছিল। তিনি একজন কবি ছিলেন এবং হরিকেলি নামে এক বিখ্যাত সংস্কৃত নাটক তিনি লিখেছিলেন এবং তার সময়কালে দেখা যায় চৌহান বংশের সাংস্কৃতিক স্বর্ণযুগ বলা হয়। এরপর রয়েছে পৃথ্বীরাজ চৌহান। তাহলে পৃথ্বীরাজ চৌহান দেখা গেছিল যে তার সাহসিকতার জন্য তাকে দল পঙ্গুল অর্থাৎ বিশ্ব বিজয়ী উপাধি দেওয়া হয়েছিল এবং তিনি দেখা যায় যে অল্প বয়সেই সিংহাসনে বসেন এবং তার সাহসিকতার জন্য তাকে রায় পিথোরা নামে পরিচিত। এরপর রয়েছে যে কৌনজ এবং সংযুক্তার কাহিনী, যেখানে দেখা যায় যে কৌনজের রাজা জয়চাঁদের সঙ্গে পৃথ্বীরাজের প্রবল শত্রুতা ছিল এবং জয়চন্দ্রের মেয়ে সংযুক্তা স্বয়ম্বর সভা থেকে পৃথ্বীরাজ তাকে পালিয়ে নিয়ে যায় এবং এই ঘটনার ফলে রাজপুতদের মধ্যে অভ্যন্তরীণ বিবাদ বাড়ে এবং যার প্রভাবে দেখা যায় যে পরবর্তীকালে তরাইনে যুদ্ধ হয়। এই যে রাজা আছে জয়চাঁদ, যিনি কৌরজের রাজা, তিনি দেখা গেছিল মোহাম্মদ ঘুরিকে সাহায্য করেছিল এবং পরবর্তীকালে দেখা গেছিল যে পৃথ্বীরাজ যে চৌহান তৃতীয়কে পরাজিত করছে এবং পরাজিত করে মোহাম্মদ ঘুরি দেখা যাচ্ছে দিল্লিতে তখন তার সেনাপতি কুতুবুদ্দিন আইবককে শাসনভার দিয়ে দিচ্ছে এবং কুতুবুদ্দিন আইবক দেখা যাচ্ছে দিল্লিতে দাস বংশ করছে এবং পরবর্তীকালে দেখবে আবার মোহাম্মদ যেটা ঘুরি তার সাথে দেখবে জয়চাঁদের যুদ্ধ হয়েছে এবং জয়চাঁদকে পরাজিত করছে। তাহলে দেখো সে সাহায্য করলো মোহাম্মদ ঘুরিকে, কিন্তু একটা সময় পর তার সাথে দেখা গেল যে মোহাম্মদ ঘুরির কি হলো, সংঘর্ষ হলো এবং তাকেই সিংহাসন থেকে সরানো হলো। যেখানে দেখা যায় যে পৃথ্বীরাজ চৌহান 1191 খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘুরিকে পরাজিত করেছিল, কিন্তু দেখা গেছিল যে পরাজিত করার পর মোহাম্মদ ঘুরি কোনো রকমে মানে নিজের জীবন বাঁচিয়ে চলে যায়, কিন্তু দেখা যায় পৃথ্বীরাজ যেটা চৌহান তৃতীয় তিনি সেনাবাহিনীটাকে সেভাবে মানে রেডি করেননি, যার ফলে দেখা যাচ্ছে তার ঠিক 1 বছরের মধ্যেই যুদ্ধে দেখা যায় পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত এবং বন্দী করে এবং পরবর্তী সময়ে দেখা যাচ্ছে যে পৃথ্বীরাজ চৌহানকে কি করে মেরে দেয়, হত্যা করে দেওয়া হয়। তার এভাবে দেখা গেছিল যে চৌহান বংশের পতন ঘটছে এবং তুর্কি শাসনের যেটা ভিত্তি সেটা প্রতিষ্ঠিত হয়। পৃথ্বীরাজ চৌহানের মৃত্যুর পরও আমরা দেখতে পাই যে রণথম্বর শাখা, যেখানে চৌহানদের টিকে থাকার একটি গল্প রয়েছে, ইতিহাস রয়েছে, গল্প না ইতিহাস রয়েছে, যে 1192 সালে পৃথ্বীরাজ চৌহানের পরাজয়ের পর চৌহান বংশ পুরোপুরি শেষ হয়ে যায়নি। পৃথ্বীরাজের পুত্র হচ্ছে গোবিন্দরাজ, যিনি রণথম্বর চৌহানের একটি
রণথম্বরে চৌহানদের একটি নতুন শাখা স্থাপন করে এবং বিখ্যাত রাজা হাম্বিদেব চৌহান, যা দেখা যাচ্ছে যে 1301 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজির আক্রমণের বিরুদ্ধে তার বীরত্বপূর্ণ লড়াই এবং জহর ব্রত সম্মানের রক্ষার্থে আত্মাহুতি রাজস্থানের লোককথা আজও অমর রয়েছে। এই যে ধরো জহর প্রথা, মানে যখন ধরো কোনো একটা জায়গার মানে রাজপুতদের মধ্যে এটা ছিল জহর প্রথা, যেখানে দেখা যেত যে যখন তারা বুঝতে পেরেতো রানীরা যে তাদের যে রাজা দল রয়েছে, সৈন্যদল রয়েছে, তার যখন দেখতো যে তাদের মানে পরাজয় হচ্ছে, এবার তখন দেখা যেত যে বৈদেশিক শত্রুর হাতে আক্রমণ, মানে বৈদেশিক শত্রুর হাতে থাকাচ্ছে নিজের প্রাণটাকে বিসর্জন দেওয়াটা সম্মানের মনে করতো সেই সময় রাজপুত রমণীরা, স্ত্রীরা। এবং তখন দেখা যেত যখন রাজাটা যখন বুঝতে পারছে যে আর কিছু সময় হয়তো পরেই রাজাটা চলে যাবে, রাজাটাকে মেরে দেওয়া হবে, তখন দেখা যেত যে অন্য বৈদেশিক শত্রুর আক্রমণের কবলে না পড়ে তারা আগুন জ্বালাতো এবং তারপর সেখানে দেখা যেত প্রচুর মানে স্ত্রী দেখা যেত সেই আগুনে ঝাঁপিয়ে পড়তো। এরপর রয়েছে যে পৃথ্বীরাজ রাসো, এটা হচ্ছে একটি কাব্য যেটি লিখেছেন পৃথ্বীরাজ চৌহানের বাল্য বন্ধু এবং রাজসভার বিশিষ্ট কবি, যার নাম হচ্ছে চাঁদ বদরাইন। তিনি দেখা গেছিল যে বজ্র ভাষায় এবং পিঙ্গাল অর্থাৎ রাজস্থানের মিশ্রিত হিন্দি ভাষায় রচিত করেন। এবং এই যে কাব্যটি, এটি দ্বাদশ শতাব্দীতে দেখা গেছিল লেখা শুরু হয়েছিল এবং পরে এতে নতুন অধ্যায় যুক্ত করা হয়েছিল। তো এই যে পৃথ্বীরাজ রাসো, এই কাব্যগ্রন্থে আমরা মূলত পৃথ্বীরাজের জীবনের ৩টি প্রধান দিক ফুটিয়ে তোলা হয়, যার মধ্যে প্রথমে রয়েছে বীরত্ব, যেখানে পৃথ্বীরাজ চৌহান তৃতীয় সামরিক অভিযান, রাজপুত রাজাদের সাথে যুদ্ধের বর্ণনা রয়েছে। তারপরে রয়েছে মানে পৃথ্বীরাজ চৌহান এবং জয়চন্দ্রের কন্যা সংযুক্তা, যেটা প্রেম কাহিনী, এবং স্বয়ম্বর সভা থেকে দেখা যাচ্ছে দুঃসাহসিক পদ্ধতিতে সংযুক্তাকে নিয়ে এসে তারপর তাকে বিবাহ করছে, সেটার কাহিনী রয়েছে। আর তারপরে যেটা পর্যায়ে সেখানে আমরা দেখতে পাবো দেশোত্তর প্রেম, যেখানে তরাইনের যুদ্ধে পরাজয় এবং মোহাম্মদ ঘুরির বিরুদ্ধে তার চূড়ান্ত সংগ্রামের করুণ বর্ণনা। তারপর দেখা যাচ্ছে যুদ্ধক্ষেত্রে পরাজিত হচ্ছে সে, পৃথ্বীরাজ চৌহান যুদ্ধক্ষেত্র থেকে মানে চলে আসছে, পালিয়ে যাচ্ছে সেখান থেকে, এবং পরে দেখা যাচ্ছে তাকে আবার ধরে নেওয়া হচ্ছে, তারপর মোহাম্মদ ঘুরি তাকে নিজের রাজসভায় নিয়ে যাচ্ছে, এবং তারপরে দেখা যাচ্ছে শোনা যায় যে তার দুটো চোখ অন্ধ করে দেওয়া হচ্ছে এবং নির্মমভাবে তাকে মানে মেরে দেওয়া হচ্ছে। এরকম টাইপের একটা গল্প রয়েছে যেটা আমরা এই কাব্যগ্রন্থ থেকে পাই। এরপর রয়েছে যে বিজোলা শিলালিপি, যেটা মূলত রাজস্থানের ভিলওয়ারা জেলাতে পাওয়া যায় 1170 সালে, এবং এখানে চৌহান রাজবংশের বিয়ে সম্পর্কে আমরা এটাই জানতে পারি। চৌহানরা শুরুতে দেখা গেছিল ব্রাহ্মণ বংশীয় ছিল এবং পরে তারা যোদ্ধা বা রাজপুত হিসাবে প্রতিষ্ঠিত হয়, এবং তাদের যেটা আদি বাসভূমি সেটা হচ্ছে ওহি ছত্র, যেটা বর্তমানে নাগরে রয়েছে। এখন এখন দেখো এখানে আমি দুটো মানে রাজপুতদের দুটো কথা দেখবো, সেটা সম্পর্কে জানবো। যেখানে দেখা যাচ্ছে যে চৌহান ইতিহাসের একটি করুণ এবং গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে রণথম্বর অবরোধ, যেখানে দেখা যায় যে আলাউদ্দিন খলজি দুর্গ দখল প্রায় নিশ্চিত করে ফেলেন এবং তখন দেখা যায় মানে বুঝতে পেরে যায় যে আম, মানে রাজপুতরা হেরে যাবে এবং আলাউদ্দিন খলজি জয়ী হয়ে যাবে। সেই সময় দেখা যাচ্ছে যে তখন চৌহান নারীরা নিজেদের সম্মান রক্ষার্থে দেখা গেছিল যে আগুনে ঝাঁপ দিয়ে জহর করেন, এবং পুরুষেরা দেখা যায় যে কেশরী পোশাক পরে দেখা যায় যে যুদ্ধাপন্ন যুদ্ধ করে, যেটাকে সাকা বলা হয়। তাহলে এখানে দেখো যখন রাজপুতরা বুঝতে পেরে যেত যে তাকে আমৃত্যু পর্যন্ত যুদ্ধ করে যেতে হবে, তখন তারা কেশরী বস্ত্র পরে যুদ্ধ লিপ্ত হতো। আর যখন রানীরা বুঝতে পেরে যেত যে তারা হেরে যাচ্ছে, তখন দেখা যেত যে আগুন জ্বালিয়ে সেখানে নারীরা নিজেদেরকে সে আগুনে ঝাঁপিয়ে দিত। তো এইরকম ধরনের এটা হচ্ছে রাজপুত ইতিহাসের ত্যাগের চরম নিদর্শন, যেটা একটা দেখলাম জহর আর একটা দেখলাম সাকা। এরপর রয়েছে চান্দেল রাজবংশ, যারা মূলত 831 থেকে 1315 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিল, এবং এরা নবম থেকে ত্রয়োদশ শতাব্দীতে দেখা গেছিল যে শাসন কার্য করে। বুন্দেলখণ্ডে, বর্তমানে বুন্দেলখণ্ডে দেখা যাচ্ছে তাদের শাসন কার্য ছিল। এবং চান্দেল যে রাজবংশ ছিল তাদের এই রাজবংশ প্রতিষ্ঠা করেছিল নালুক, এবং তাদের রাজধানী প্রথম দিকে ছিল খেজুরাহ, এবং পরে দেখা গেছিল তারা মোহবা এবং কালিঞ্জর দুর্গে রাজধানী স্থানান্তরিত করেছিল, এবং তারা হিন্দু ধর্মের অনুসারী ছিল এবং জৈন ধর্মের প্রতিও তাদের উদারতা ছিল। এই বংশে যদি শাসকজন দেখো তাহলে একটা হচ্ছে যশবর্মন, যিনি খেজুরাহর বিখ্যাত লক্ষণ মন্দির নির্মাণ করেছেন। তারপরে আছে ধঙ্কদেব, যিনি বিশ্বনাথ মন্দির এবং পার্শ্বনাথ মন্দির তার সময়ে নির্মিত হয়েছিল। তারপর রয়েছে বিদ্যাধর, এই বংশের এক উল্লেখযোগ্য
শাসক, যার সময় দেখা গেছিল যে গজনীর সুলতান মাহমুদের ভারত অভিযানের সময় তীব্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তারপর রয়েছে দেব, যিনি ছিলেন এই রাজবংশের শেষ শক্তিশালী রাজা এবং যার সেনাপতি ছিলেন বীর আল্লাহ এবং উদয়। চান্দেল রাজবংশ যদি স্থাপত্য এবং শিল্পকলা দেখো তাহলে হচ্ছে যে খেজুরাহোর মন্দির সমূহ, যেটা নাগর শৈলীতে তৈরি করা আছে এবং এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে, এটা কিন্তু চান্দেল রাজবংশের অবদান ছিল। তারপর রয়েছে যে কান্দ্রিয়া মহাদেবের মন্দির, যেটা খেজুরাহের বৃহত্তম এবং সর্বাধিক অলঙ্কৃত মন্দির। এবং এই যে মন্দিরগুলো বললাম, এই মন্দিরগুলো দেয়ালে বিভিন্ন দেবদেবী, যুদ্ধ এবং সেই সময়ে সামাজিক জীবনের শুষ্ক ভাস্কর্য খোদাই করা রয়েছে। ভাস্কর্য মানে হচ্ছে ধরো কোনো মূর্তি, সেটাই বিভিন্নভাবে সেটা তার মধ্যে যে ছাই দেয়া হচ্ছে, তার এক একটা দেহের অঙ্গি ভঙ্গি সমস্ত কিছু জিনিস নিয়ে হচ্ছে, মানে সূক্ষ্ম সূক্ষ্ম যেগুলো কারুকার্য করা হয় একটা মূর্তির মধ্যে, সেটাকে আমরা ভাস্কর্য বলি। আর স্থাপত্য মানে হচ্ছে ধরো বড় বড় যেগুলো ইমারত, সেটা মন্দির হতে পারে, মসজিদ হতে পারে, কোনো বাড়ি হতে পারে, এরকম কোনো সমাধির ক্ষেত্র হতে পারে। এরপর দেখবো যে চান্দেল রাজবংশরা পতন কিভাবে হচ্ছে, যে দ্বাদশ শতাব্দীর শেষ দিকে দেখা যায় পৃথ্বীরাজ চৌহানের কাছে পরাজয় এবং পরবর্তীকালে কুতুবুদ্দিন আইবক কালিঞ্জর দুর্গ দখলের মাধ্যমে এই রাজবংশের শক্তি কমতে থাকে এবং ত্রয়োদশ শতকের শুরুতে আলাউদ্দিন খলজির আক্রমণের ফলে এই বংশের অবসান ঘটে। তাহলে আজকে যে ক্লাসগুলো আলোচনা হচ্ছে সেখানে দেখো যে আদি মধ্যযুগ, তাহলে আদি মধ্যযুগ থেকে শুরু করে মধ্যযুগের যেটা ভারতের ইতিহাস সেইখানে, তাহলে যেটা শুরু হচ্ছে 750 থেকে, এখানে থেকে 1206 পরের ঘটনা আমরা জানতে পারি। তাহলে আদি মধ্যযুগ থেকে মধ্যযুগের ইতিহাসটা এখন আমরা জানছি। নেক্সট রয়েছে পারমার বংশ, যারা মালবে শাসন কার্য করেছিল এবং 800 থেকে 1305 খ্রিস্টাব্দ পর্যন্ত। এদের শাসন কার্য হয়েছিল পশ্চিম এবং মধ্য ভারতের মালব অঞ্চলে। এই বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে উপেন্দ্র বা কৃষ্ণরাজ এবং তাদের রাজধানী শুরুতে ছিল উজ্জয়িনী এবং পরবর্তীতে দেখা যাচ্ছে রাজা ভোজ রাজধানী ধারা নগরীতে স্থানান্তরিত করে। পারমাররা শুরুতে দেখা গেছিল রাষ্ট্রকূটদের সামন্ত ছিল, কিন্তু দশম শতাব্দীতে সিয়ক বা দ্বিতীয় হর্ষের দ্বারা তারা পূর্ণ স্বাধীনতা লাভ করেছিল। এই বংশের উল্লেখযোগ্য শাসকদের মধ্যে রয়েছে বাগপতি রাজ, তাহলে বাগপতি রাজ, যিনি কল্যাণী চালুক্য রাজাদের বিরুদ্ধে একাধিক যুদ্ধে দেখা গেছিল যে জয়লাভ করেছিল। তারপর রয়েছে রাজা ভোজ, তিনি এই বংশের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন এবং তিনি দেখা গেছিল যে ভোজপুর শহর নির্মাণ করেছিলেন এবং সেখানে একটি বিশাল শিব মন্দির নির্মাণ করেছিলেন। তিনি সরস্বতী কণ্ঠাভরণ নামক একটি সংস্কৃত বিদ্যালয় বা ভোজশালা নির্মাণ করেছিলেন এবং প্রায় 84টি গ্রন্থ রচনা করেছিলেন, যার মধ্যে অন্যতম হচ্ছেন সমরাঙ্গ সূত্রধার, যেটা স্থাপত্যবিদ্যা সম্পর্কিত ছিল, এবং তত্ত্বপ্রকাশ, যেটা দর্শন সম্বন্ধীয় ছিল। সাংস্কৃতিক এবং স্থাপত্যে যদি অবদান দেখা হয় তাহলে পারমার রাজারা দেখা গেছে যে ধার নগরে অবস্থিত একটি কেন্দ্র, তৎকালীন ভারতের অন্যতম প্রধান শিক্ষা কেন্দ্র ছিল ভোজশালা। এছাড়া রয়েছে উদয়পুরে অবস্থিত নীলকণ্ঠেশ্বর মন্দির, যেটি রাজা উদয়াদিত্য নির্মিত করেছিলেন। এবং এই যে মন্দিরগুলো রয়েছে এটা ভূমির শৈলীতে তৈরি হয়েছিল। এবং দরবারে দেখা যায় পদ্মগুপ্ত, ধনঞ্জয়, ধনিকের মতো বিখ্যাত কবিদের সমাগম ছিল। এবার পারমার রাজবংশ কিভাবে পতন হলো, যে রাজা ভোজের পরবর্তী সময়ে চালুক্য এবং কার্যরিতে ক্রমাগত আক্রমণের মুখে পড়ে এবং যার ফলে দেখা যাচ্ছে যে এই যে রাজবংশ সেটা দুর্বল হয়ে পড়ে এবং পরবর্তীকালে 1305 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন আইল উল মুল্ক দেখা যাচ্ছে মালব জয় করে এবং পারমার রাজবংশ দীর্ঘ শাসনের অবসান ঘটে এবং মালবে, যেটা সুলতানি শাসনের অধীনে চলে যায়। এখন আমরা গুজরাটের সোলাঙ্কি রাজবংশ সম্পর্কে জানবো, যেটি শাসনকাল হচ্ছে 940 থেকে 1244 পর্যন্ত। এটি মূলত সোলাঙ্কি রাজবংশ বা গুজরাটের চালুক্য নামেও পরিচিত এবং দশম থেকে দেখা যায় যে ত্রয়োদশ শতক পর্যন্ত গুজরাট এবং রাজস্থানের কিছু অংশে শাসন করেছিল এবং তাদের যে সময়কালটা, যে সোলাঙ্কি যে রাজবংশ, তাদের সময়কালটাকে বলা হচ্ছে গুজরাটের স্বর্ণযুগ। যদি প্রতিষ্ঠা দেখা যায় তাহলে মূলরাজ প্রথম দেখা গেছিল এই রাজবংশরা প্রতিষ্ঠা করেছিল এবং যেটা হচ্ছে অনহিল ওয়ার, অর্থাৎ যেটা হচ্ছে বর্তমানে যেটা পাটন গুজরাটে রয়েছে, সেটা ছিল তাদের রাজধানী।
এবং এই বংশের শাসকরা দেখা গেছিল শৈব ধর্মের অনুসারী ছিল এবং তাদের সময় জৈন ধর্ম ব্যাপকভাবে রাজকীয় পৃষ্ঠপোষকতা লাভ পায়। এই বংশের বিখ্যাত রাজাদের মধ্যে রয়েছে প্রথম ভীম দেব। তার রাজত্বকালে দেখা গেছিল 1225 এবং 26 খ্রিস্টাব্দে গজনীর সুলতান মামুদ বিখ্যাত সোমনাথ মন্দির আক্রমণ এবং লুট করে এবং পরে দেখা গিয়েছিল যে ভীম প্রথম সোমনাথ মন্দিরটি পুনর্নির্মাণ করে এবং তার রানী উদয়মতী বিখ্যাত রানী কি ভাব নির্মাণ করেছিলেন। নেক্সট রয়েছে সিদ্ধরাজ জয়সিংহ। তিনি ছিলেন এই বংশের সর্বশ্রেষ্ঠ শাসক যিনি জুনাগড় এবং মালব জয় করে এবং বিখ্যাত যে জৈন পণ্ডিত হেমচন্দ্র তার দরবারে রাজদরবার অলঙ্কৃত করেছিল। তারপর রয়েছে কুমার পাল যিনি জৈন ধর্মের প্রতি অনুরাগী ছিলেন এবং হেমচন্দ্রের প্রভাবে দেখা যাচ্ছে যে রাজ্যে পশু যেটা বলি সেটা বন্ধ করেছিল, যার জন্য তাকে গুজরাটের অশোক বলা হয়। কাকে বলা হয়? কুমার পাল। তিনি দেখা গেছিল হেমচন্দ্রের প্রভাবে জৈন ধর্মের প্রতি অনুরাগী হয়েছিলেন। দ্বিতীয় মূলরাজ, তিনি তুর্কি আক্রমণকারী মোহাম্মদ ঘুরিকে কায়দারায় যুদ্ধে পরাজিত করেছিলেন। সোলাঙ্কি রাজবংশে যেটা ধরো শিল্প স্থাপত্য রয়েছে, মন্দিরগুলো মূলত মারু গুর্জরা শিল্পশৈলী দেখা যায়। মানে এক একটা ধরো শৈলী রয়েছে, যেমন ধরো দাবি রয়েছে, বাসর শৈলী রয়েছে, নাগর দেখলাম, এদের যে শৈলী সেটা হচ্ছে মারু গুর্জরা শৈলী। এখানে দেখা যায় যে 1226 খ্রিস্টাব্দে প্রথম ভীমদেব মোদেরা সূর্য মন্দির নির্মাণ করেন এবং এখানে একটি বিশাল কুণ্ড জলাশয়ও রয়েছে। রানী কি ভাব, এটি পাট্টনে অবস্থিত এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত, যেখানে ধাপ ধাপ করে মানে সিঁড়ি করা আছে। সেখানে মূলত জলটা যাতে কিভাবে মানে সংরক্ষণ করা যেত, এই জন্য দেখা যেত এইগুলো তৈরি করা হতো। সোমনাথের মন্দির পুনর্গঠন করা, জানি যে সুলতান মাহমুদ সোমনাথ যেটা মন্দির লুট করেছিল, যার ফলে বহু ক্ষতি হয়েছিল, তো সেটার মেরামত করেছিল সোলাঙ্কি বংশের শাসকরা। তো পরে ধ্বংসপ্রাপ্ত সোমনাথ মন্দিরের পাথরের বিশাল রূপ দান করেছিল এই বংশের রাজারা। দিলওয়ারা যেটা জৈন মন্দির, যেটা মাউন্ট আবুর বিখ্যাত, যেটা সাদা মার্বেলের কাজ করা, এটা সোলাঙ্কি যুগের শিল্পীর একটি নিদর্শন। এবার সোলাঙ্কি রাজবংশ দেখা যাচ্ছে পতন কিভাবে হচ্ছে। দ্বাদশ শতাব্দীর পর দেখা যায় সোলাঙ্কিদের শক্তি কমতে থাকে এবং তাদের সামন্ত বা আত্মীয় বাঘেলা ধীরে ধীরে দেখা যায় ক্ষমতা দখল করে এবং 1244 খ্রিস্টাব্দ নাগাদ সোলাঙ্কি রাজবংশের প্রভাব পুরোপুরি বিলুপ্ত হয় এবং গুজরাটে বাঘেলা রাজবংশের শাসন শুরু হয়। এরপরে আমরা দেখব কৌনজের রাজবংশ, যেটা হয়েছিল 1072 থেকে 1237 খ্রিস্টাব্দ পর্যন্ত, যেটা একাদশ শতকের শেষ ভাগে গাড়োয়াল রাজবংশ কৌনজে এক শক্তিশালী শাসন করে এবং এটার প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রদেব। রাজধানী ছিল কৌনজ এবং বানারসি ছিল তাদের দ্বিতীয় রাজধানী বা ধর্মীয় রাজধানী ছিল এবং তারা মূলত শাসন করেছে উত্তরপ্রদেশ এবং বিহারের কিছু অংশে। এই বংশের রাজারা নিজেদেরকে পরম ভাটাকর, মহারাজাধিরাজ, পরমেশ্বর এই সমস্ত উপাধি নিতেন। এই বংশে যদি উল্লেখযোগ্য শাসক দেখো তাহলে গোবিন্দ চন্দ্র, তিনি দেখা যায় যে পাল রাজা এবং গজনীর মুসলিম আক্রমণকারীদের বিরুদ্ধে সফল যুদ্ধ করেছিলেন এবং তার মন্ত্রী ছিল লক্ষ্মীধর, যিনি কীর্ত কল্পতরু নামক একটি বিখ্যাত স্মৃতি শাস্ত্র রচনা করেছিলেন। তারপরে রয়েছে বিজয়চন্দ্র, তারপরে জয়চন্দ্র তিনি দেখা যায় পৃথ্বীরাজ চৌহানের সাথে তার কিংবদন্তি রয়েছে এবং পরবর্তীকালে কৌনজের শাসক জয়চন্দ্র তিনি দেখা গিয়েছিল মোহাম্মদ ঘুরিকে সাহায্য করেছিলেন পৃথ্বীরাজ চৌহানের বিরুদ্ধে এবং পৃথ্বীরাজ চৌহান তৃতীয়ত পরাজিত হলো, নিহত হয়ে গেল। এদিকে রাজবংশ প্রতিষ্ঠা করলো কুতুবুদ্দিন আইবক, আর মোহাম্মদ ঘুরির সাথে পরে আবার দেখবে যুদ্ধ হবে জয়চন্দ্র এবং জয়চন্দ্রকে পরাজিত করে দেবে। 1194 খ্রিস্টাব্দে চান্দোয়ারের যুদ্ধে দেখা গেছিল জয়চন্দ তাকে, তাহলে এই যে আছে জয়চন্দ, একে তাকে দেখা যায় যে মোহাম্মদ ঘুরির কাছে পরাজিত এবং নিহত হয়। তাহলে যাকে সে সাহায্য করেছিল সে দেখা গেল অবশেষে তাকে পরাজিত এবং নিহত করলো। সাংস্কৃতিক এবং ধর্মীয় অবদান, যেখানে ধর্মীয় কেন্দ্রের মধ্যে বানারসি এবং অযোধ্যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তারপরে ধরো গোবিন্দচন্দ্রের মন্ত্রী ছিল লক্ষ্মীধর, যিনি সমকালীন শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন। রাজা জয়চন্দ্রের দরবারে বিখ্যাত কবি শ্রী হর্ষ, যিনি নিষধ চরিত রচনা করে, চরিত মানে হচ্ছে জীবনী, রচনা করেছিলেন। এবং স্থাপত্যের মধ্যে যেমন রয়েছে বানারসি এবং কৌনজে অনেক মন্দির নির্মাণ করেছিল, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে তুর্কি আক্রমণের ফলে ধ্বংস হয়ে যায়, পতন। 1194 খ্রিস্টাব্দে চান্দোয়ারের যুদ্ধে দেখা যায় জয়চন্দ্রের মৃত্যুর পর গাড়োয়াল রাজবংশ ভেঙে পড়ে, যদিও তার উত্তরসূরিরা কিছু কাল দেখা গেছিল শাসন করেছিল এবং 1226 খ্রিস্টাব্দ নাগাদ ইলতুৎমিশ এই অঞ্চলটি দিল্লি সুলতানি অন্তর্ভুক্ত করে নেয়।
নেক্সট আমরা দেখব তোমর রাজবংশ, যারা মূলত দেখা গেছিল যে দিল্লিতে শাসন কার্য করেছিল অষ্টম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত। এবং তাদের যেটা শাসনকাল হয়েছিল উত্তর ভারত, বিশেষ করে দিল্লি, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের কিছু অঞ্চল প্রতিষ্ঠা করেছিল আনাং পাল তোমর। এবং রাজধানী ছিল ঢিলিকা, যেটাকে বলা হয় দিল্লি। তাহলে দিল্লির এটা ছিল প্রাচীন নাম। দিল্লির দেখা গেছে বিভিন্ন সময়ের আগে দেখো ইন্দ্রপ্রস্থ, বিভিন্ন সময় দেখা গেছিল দিল্লিকে বিভিন্নভাবে নির্মাণ করা হয়েছিল। আমরা যখন মধ্যযুগ ভারত ইতিহাস পড়বো তখন জানবো এটা নিয়ে। এবং দেখা যায় যে 736 খ্রিস্টাব্দে অনঙ্গ পাল তোমর ঢিলিকা বা আধুনিক দিল্লি শহরের নির্মাণ করে। এবং গোয়ালিয়র, যেটা তোমরদের একটি শাখা, পরবর্তীকালে মধ্যপ্রদেশের গোয়ালিয়র অঞ্চলে শাসন করেছিল। এবং মানসিং তোমর ছিল এই শাখার একজন বিখ্যাত রাজা। বিখ্যাত শাসকের মধ্যে রয়েছে দ্বিতীয় অনঙ্গ পাল। তোমর রাজবংশের সবচেয়ে বিখ্যাত রাজা ছিল দ্বিতীয় অনঙ্গ পাল। তিনি দেখা যায় দিল্লির লালকোট দুর্গ নির্মাণ করে, দিল্লির প্রথম দুর্গ হিসাবে পরিচিত এটি। তারপরে ধরো বিখ্যাত যেটা লৌহ স্তম্ভ, যা বর্তমানে কুতুব মিনারের চত্বরে অবস্থিত, সেইটি দেখা যায় উদয়গিরি থেকে দিল্লিতে এনেছিলেন। তারপর আছে যে এই সময় দেখা যায় যে তোমররা গজনির তুর্কি আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ করেছিল। শিল্প এবং স্থাপত্যের মধ্যে যদি দেখো তাহলে সূর্যকুণ্ড, যেটা ফরিদাবাদে অবস্থিত রয়েছে, তোমর রাজা সুরেশ পাল নির্মাণ করেছিলেন। তারপরে ধরো বাঁধ জলাশয়, যেটা আমরা মূলত দক্ষিণ দিল্লিতে তোমরদের আমলে কিছু কিছু ছোট বড় বাঁধ হয়েছিল। জল সংরক্ষণের কাঠামো পাওয়া যায়, যেমন আনংপাল বাঁধ, এগুলো। এবার এই ডাইনেস্টিটা কিভাবে পতন হচ্ছে, যেখানে দেখা যায় দ্বাদশ শতাব্দীর মাঝামাঝি সময় সাকম্বীর চৌহান রাজা বিগ্রহ রাজ চতুর্থ দেখা যায় তোমরদের পরাজিত করে এবং দিল্লি দখল করে। এবং শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে পৃথ্বীরাজ চৌহানের পরাজয়ের পর এই অঞ্চল তুর্কি মুসলিম শাসকদের অধীনে চলে যায়। যেখানে দেখো যে পরবর্তীকালে তোমররা চৌহানদের সামন্ত হিসাবে কাজ করে। এবং পরে আমরা দেখবো যে পৃথ্বীরাজ চৌহান তৃতীয় পরাজয়ের সাথে সাথে এবং এই দেখা যাচ্ছে যে তারপরে যেটা দিল্লিতে তুর্কি শাসনে শুরু হয়ে যাচ্ছে। এরপরে আমরা দেখবো যে হৈসল রাজবংশ, এটি মূলত দক্ষিণ ভারতের একটি রাজবংশ। তাহলে উত্তর ভারতের দেখলাম, উত্তর পশ্চিম ভারতের দেখলাম, আর হৈসল হচ্ছে দক্ষিণ ভারতের। দশম থেকে দেখা যাচ্ছে চতুর্দশ শতাব্দী পর্যন্ত কর্ণাটকের অঞ্চলে শাসন করতো। প্রথম থেকে তারা পশ্চিম চালুক্য বংশের সামন্ত ছিল। পরে দেখা যায় রাজা দ্বিতীয় বিনাদিত্য এবং বিষ্ণুবর্ধনের হাত থেকে তারা স্বাধীন এবং শক্তিশালী সাম্রাজ্য হিসাবে আত্মপ্রকাশ পায়। ভৌগোলিক যদি অবস্থান দেখো তাহলে বর্তমান কর্ণাটক রাজ্যে দেখা গেছিল যে তাদের ভূখণ্ড ছিল। তারা পাহাড়ি অঞ্চলে আধিপত্য ছিল এবং পরে সমভূমি অঞ্চলেও তাদের আধিপত্য বিস্তার পায়। এ বংশে যদি উল্লেখযোগ্য শাসক দেখো তাহলে বিষ্ণুবর্ধন, যিনি দেখা যাচ্ছে বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিলেন এবং বিখ্যাত যেটা চেলাকেশ্বর মন্দির সেটা নির্মাণ করেছিলেন। এবং এই বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন এবং চালুক্যদের প্রভাব মুক্ত হয়ে তিনি সাম্রাজ্য বিস্তার করেছিলেন। নেক্সট হচ্ছে দ্বিতীয় বল্লাল, যিনি তার সময় দেখা যায় যে হৈসলরা দক্ষিণ ভারতের একটি প্রধান শক্তিতে পরিণত হয় এবং কালচুরিতে দেখা গেছিল তিনি পরাজিত করেছিলেন। তৃতীয় বল্লাল এই বংশের আরেকজন উল্লেখযোগ্য শেষ মহান রাজা, যিনি দিল্লির সুলতান আলাউদ্দিন খলজির সেনাপতি মালিক কাফুরকে আক্রমণের সময় দেখা গেছিল বীরত্বের সাথে লড়াই করেছিল। হৈসল বংশে যেগুলো ধরো স্থাপত্য রয়েছে, সেখানে ইউনেস্কো সম্প্রতি তাদের মন্দিরগুলোকে বিশ্ব ঐতিহ্য স্থান দিয়েছে। তাদের বিখ্যাত মন্দিরের মধ্যে রয়েছে বেলুড়ে অবস্থিত চেলাকেশব মন্দির, হালে বিডুতে রয়েছে হৈলেশ্বরের মন্দির যেটা, তারপর আছে কেশব মন্দির যেটা হচ্ছে সোমনাথপুরাতে রয়েছে। সংস্কৃতি এবং ধর্ম যদি দেখো তাহলে হৈসল রাজারা ধার্মিকভাবে সহনশীল ছিলেন এবং বিশেষ করে শৈব এবং বৈষ্ণব ধর্মের প্রতি। তারপর দেখা যায় যে জৈন ধর্মও তারা পৃষ্ঠপোষকতা করে। এবং সমাজ সংস্কার রামানুজ দেখা গেছিল হৈসল রাজ্যে আশ্রয় নিয়েছিল। এখন আমরা রামানুজের সম্পর্কে জানবো। দেখবে যেমন মধ্যযুগের ভারত যখন আলোচনা করবো সে সময় দেখবে ভক্তি বা সুফিবাদ এগুলো আলোচনা করবো। তো যেটা ইসলাম ধর্মের মধ্যে সংস্কারক সেটা মূলত সুফিবাদরা করেছিল, আর যেটা হিন্দু ধর্মের মধ্যে সংস্কারক যেটা হয়েছিল সেটা ভক্তিবাদী আন্দোলন। তো ভক্তিবাদী আন্দোলনের একজন অন্যতম সাধক ছিলেন রামানুজ, যিনি দেখা যায় 1600 থেকে 1200 শতাব্দীর মধ্যে চোল সাম্রাজ্যে শৈব ধর্মের প্রাধান্য বৃদ্ধি পায় এবং বৈষ্ণবদের উপর দেখা গেছিল কিছুটা চাপ সৃষ্টি হয়েছিল। এবং তখন দেখা যায় বিশিষ্ট দ্বৈতাবাদী প্রবক্তা হচ্ছে রামানুজ, যিনি তামিলনাড়ু ত্যাগ করে কর্ণাটকের হৈসল রাজ্যে ছিলেন। এবং হৈসল রাজবংশের শ্রেষ্ঠ রাজা বিট্টি দেব প্রথম জৈন ধর্ম অনুসারী ছিলেন এবং রামানুজের প্রভাবে তিনি বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিলেন এবং নিজের নাম পরিবর্তন করে দেখা যাচ্ছে বিষ্ণুবর্ধন নাম রেখেছিলেন। এবং হৈসল রাজ্য বৈষ্ণব ধর্ম প্রসারে দেখা গিয়েছিল রামানুজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। রামানুজ হৈসল রাজ্যের মেলুকোটে দীর্ঘ প্রায় 20 বছর অবস্থান করেছিল এবং রাজা বিষ্ণুবর্ধনের সহায়তায় তিনি সেখানে বিখ্যাত চেলুভার নারায়ণ স্বামী যেটা মন্দির পুনর্নির্মাণ করেন।
এবং এই স্থানটি দক্ষিণ ভারতের শ্রী বৈষ্ণব সম্প্রদায়ের অন্যতম কেন্দ্রে পরিণত হয়। ভাষা আর সাহিত্য যদি দেখো তাহলে হৈসলদের দেখা গেছিল যে তারা কন্নড় এবং সংস্কৃত সাহিত্যের ব্যাপক উন্নতি হয়েছিল। কন্নড় কবি ছিল রাগবাঙ্গ এবং জন এই জন্য দেখা গেছে এই আমলের একজন বিশিষ্ট সাহিত্যিক ছিল। এরপরে হৈসল যেটা রাজবংশে যেগুলো স্থাপত্য রয়েছে, যেমন ধরো তার মধ্যে চেনাকেশব মন্দির, এটা তো আলোচনা করলাম একটু আগে, যেখানে বিষ্ণুবর্ধন এটা নির্মাণ করেছিল। এখানে শুষ্ক নস্কার রয়েছে, তারপর হৈসল মন্দির, তারপরে রয়েছে কেশব মন্দির। এখানে 3টি গৃহ বিশিষ্ট রয়েছে। এবং 2023 খ্রিস্টাব্দে হৈসলদের পবিত্র মন্দির সমূহ, যেমন হচ্ছে বেলর, তারপরে হালেবুড়ু, সোমনাথপুরী, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে। তাহলে এটা কারেন্ট একটি ঘটনা 2023-এ। হৈসল রাজবংশের পতন দেখবো, যেখানে চতুর্দশ শতাব্দীর শুরুর দিকে দেখা যায় দিল্লি সুলতানি সাম্রাজ্যের খলজি এবং তুগলক ঘন ঘন আক্রমণ হয়। তাহলে এই সময় দেখা গেছে মধ্যযুগের ভারত অনেক আগেই ঢুকে গেছে। এবং 1334 খ্রিস্টাব্দে দেখা যাচ্ছে তৃতীয় বল্লালের মৃত্যুর পর এই সাম্রাজ্যের পতন হয় এবং এই ধ্বংসাবশেষ থেকে পরবর্তীকালে বিজয়নগর সাম্রাজ্য হয়। তাহলে এখানে আমরা বিজয়নগর সাম্রাজ্য, এছাড়া আমরা বাহুমনি সাম্রাজ্য দেখতে পাই। তাহলে এটা কোন সময় বলতে পারবে? এটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের শাসনকাল, যে সময় আমরা বিজয়নগর, বাহুমনি এই সমস্ত সাম্রাজ্য দেখতে পাই। নেক্সট রয়েছে হিন্দু শাহী রাজবংশ, যেটা 843 থেকে 1026 খ্রিস্টাব্দ পর্যন্ত হয়েছিল। হিন্দু শাহী রাজবংশটাকে আবার ব্রাহ্মণ শাহী রাজবংশ বলা হয়। নবম শতক থেকে একাদশ শতাব্দীর শুরুর দিক পর্যন্ত দেখা গেছিল বর্তমান আফগানিস্তান এর পূর্ব অংশ এবং পাকিস্তান এবং উত্তর পশ্চিম ভারতেরা শাসন করেছিল। এবং ইসলামের প্রাথমিক প্রসারের যুগে ভারতকে রক্ষা করার জন্য এই রাজবংশকে আমরা ভারতে সিংহদ্বার বলি। এবং এই বংশের প্রতিষ্ঠা করেছিলেন ললিও, এবং তিনি কাবুল শাহী বংশের শেষ তুর্কি শাসক লকতুকমানকে অপসারিত করে এই রাজবংশ প্রতিষ্ঠা করে। শুরুতে দেখা যায় তাদের রাজধানী ছিল কাবুল এবং পরে দেখা যাচ্ছে লাহোরে স্থানান্তরিত করে। এই বংশের উল্লেখযোগ্য শাসকের মধ্যে ছিল ললিও জয়পাল, যে হিন্দু শাহী রাজবংশের সবচেয়ে ট্র্যাজিটিক এবং বীর রাজা ছিলেন। তিনি দেখা গেছিল গাজনীর সুবুক্তিদিন এবং পরবর্তী সুলতান মাহমুদের বিরুদ্ধে একাধিক যুদ্ধ করেন এবং 1001 খ্রিস্টাব্দে পেশোয়ার যুদ্ধে পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে তিনি অগ্নিপ্রবেশ করে আত্মাহুতি দেন। এরপর রয়েছে আনন্দ পাল, এই বংশের একজন উল্লেখযোগ্য শাসক। তারপরে যেমন দেখা যায় ত্রিলোচন পাল। এখানে যেমন বলে দিই যে আনন্দ পাল, তার সময় দেখা যায় জয়পালের পুত্র ছিল আনন্দ পাল। তিনি অন্যান্য রাজাদের সাথে মিলিত হয়ে সুলতান মাহমুদের বিরুদ্ধে জোট হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত দেখা গেছিল তিনি পরাজিত হয়েছে। তাহলে বীরত্বের সাথে লড়াই করেও দেখা যায় পরাজিত হয়। কত সালে? 1008 খ্রিস্টাব্দ। তারপরে আছে ত্রিলোচন পাল। তিনি এই বংশের শেষ প্রভাবশালী শাসক ছিলেন এবং সুলতান মাহমুদের বিরুদ্ধে দেখা গেছিল আমৃত্যু সংগ্রাম চালিয়েছিল। এ সময় যদি দেখো যে ঐতিহাসিক গুরুত্বের মধ্যে, যেমন ধরো এই সময় ইসলামী অভিযানে বাধা, উত্তর পশ্চিম দিক থেকে দেখো তুর্কি আরবদের আক্রমণ, তারপরে ধরো এই সময় গান্ধার শিল্প এবং সংস্কৃতি ব্যাপক চর্চা হতো। আলবিরুনির বর্ণনা, যেখানে বিখ্যাত পর্যটক আলবিরুনি তার পিতাপুল হিল গ্রন্থে হিন্দু শাহী রাজাদের বীরত্ব, শিষ্টাচার এবং উদারতার উচ্চ প্রশংসা করেছে। এবার এই যে ধরো রাজবংশটা কিভাবে পতন হচ্ছে সেটা দেখবো। একাদশ শতাব্দীর শুরুতে দেখা যাচ্ছে সুলতান মাহমুদের ধারাবাহিক আক্রমণ এবং ত্রিলোচন পালের মৃত্যুর পর এই রাজবংশের পতন ঘটে এবং তারপর তুর্কিদের ভারত বিজয়ের পর আরো প্রশস্ত হয়। এতক্ষণ আমরা দেখো উত্তর ভারত দেখলাম, উত্তর পশ্চিম ভারত দেখলাম, দক্ষিণ ভারতও দেখলাম এই সময় যারা শাসক ছিল। এখন আমরা কাশ্মীরের ইতিহাস জানবো। কাশ্মীরে আমরা 3টা রাজবংশ দেখতে পাই। একটা হচ্ছে কারকট, একটা ছিল উৎপল, একটা হচ্ছে লাহোর। কারকটের নামটা আবার এরকমও রয়েছে, কারকোট রাজবংশ, এটা হয়, আবার এটাও দেখলাম। তো কারকর রাজবংশ, এটা মূলত দেখা গেছে যে 625 থেকে 855 খ্রিস্টাব্দ রাজত্বকাল করেছিল। এই বংশের প্রতিষ্ঠা হচ্ছেন দুর্লভ বর্ধন এবং বিখ্যাত চীনা পরিবার যে হিউয়েন সাং তার রাজত্বকালে কাশ্মীর ভ্রমণ করেছিল। তাহলে কাশ্মীর হর্ষবর্ধন মানে হিউয়েন সাং যখন ভারতে এসেছিল না, তখন উত্তর ভারতে কে শাসন করছিল? হর্ষবর্ধন। এবার আছে যে রাজা ললিতাদিত্য মুক্তাপীরের আমলে দেখা যাচ্ছে এই সাম্রাজ্য কাশ্মীর, পাঞ্জাব, কনৌজ, তিব্বতের কিছু অংশ এবং মধ্য এশিয়া পর্যন্ত বিস্তার করেছিল, মানে অনেকটা বিস্তার লাভ করতে পেরেছিল। এবং শুরুতে তাদের রাজধানী ছিল শ্রীপুর, যেটাকে বলা হচ্ছে শ্রীনগর। আর তারপরে দেখা যাচ্ছে যে রাজা ললিতাদিত্যর আমলে দেখা যাচ্ছে পরিহাসপুর, যেটা বর্তমান শ্রীনগরের কাছে রাজধানী স্থানান্তরিত হয়। এই বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে ললিতাদিত্য, যাকে কাশ্মীরের আলেকজান্ডার বলা হয়, যিনি দেখা গেছিল কনৌজের রাজা যশোধর বর্মনকে পরাজিত করে এবং তার সাম্রাজ্য তিব্বত, লাদাখ, মধ্য এশিয়া পর্যন্ত বিস্তার করেছিল। এই সময় দেখবে মার্তান্ড, যেটা সান টেম্পল, এটা দেখা গেছিল যে তিনি নির্মাণ করেছিলেন।
এবার এই যে রাজবংশটা মানে পতন কিভাবে হলো সেটা দেখবো, যে ললিতাদিত্যের পরবর্তী শাসকরা যেমন জয়া পি শক্তিশালী হলেও তাদের মধ্যে বিশাল সাম্রাজ্য ধরে রাখতে পারেনি এবং অভ্যন্তরীণ বিবাদ ছিল, তারপর দুর্বল উত্তরাধিকারী শক্তি, এই সমস্ত সুযোগ নিয়ে দেখা যাচ্ছে 855 খ্রিস্টাব্দে এই রাজবংশের পতন ঘটে এবং কাশ্মীরে যেটা দ্বিতীয় রাজবংশ সেটা হচ্ছে উৎপল রাজবংশ, তাদের শাসন প্রতিষ্ঠা হয়। তাহলে এখন আমরা উৎপল রাজবংশ সম্পর্কে জানবো, যেটা হচ্ছে 855 থেকে 939 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই বংশের প্রতিষ্ঠা ছিল অবন্তী বর্মন। কারকর রাজবংশের পতনের পর এই রাজবংশ মূলত কাশ্মীর উপত্যকা এবং তার পার্শ্ববর্তী পাহাড়ি অঞ্চলে শাসনকার্য করেছিল এবং রাজা অবন্তী বর্মন তার নিজের নামে অবন্তিপুর শহরটি প্রতিষ্ঠা করেছিল। এবং অবন্তিপুর যেহেতু এখানকার শ্রেষ্ঠ শাসক ছিল, তাই তার সময় কি কি হয়েছিল সেগুলো একটু জানবো। যেমন অবন্তী বর্মনের সময় আমরা যুদ্ধ বিগ্রহের চেয়ে জনকল্যাণ বেশি বিখ্যাত ছিল। যেমন তার আমলে দেখা যাচ্ছে যে সুযোগ্য মন্ত্রী সুও বিতস্তা নদীর গতিপথ পরিবর্তন করে ডিজি এর মাধ্যমে দেখা যাচ্ছে কাশ্মীরের উপত্যকায় ভয়াবহ বন্যার হাত থেকে রক্ষা করে এবং এর ফলে দেখা যাচ্ছে কৃষিকাজে উন্নতি হয়েছিল। স্থাপত্যের মধ্যে দেখা যায় অবন্তিপুরমে তিনি দুটি বিশাল মানে মন্দির করেছিল। একটা ছিল অবন্ত স্বামী মন্দির, যেটা ছিল বিষ্ণুদের জন্য, আর অবন্তীশ্বর মন্দির, যেটা হচ্ছে শিবের জন্য। অবন্তী বর্মনের পর, তাহলে অবন্তী বর্মনের কীর্তি আমরা দেখলাম, তিনি জনকল্যাণমূলক কাজের সাথেই মূলত জড়িয়েছে। অবন্তী বর্মনের পর তার পুত্র হচ্ছে শঙ্কর বর্মন সিংহাসনে বসেন এবং ক্ষমতার পরবর্তী সময় দেখা যায় এই বংশের ক্ষমতা টানাপোড়েনের মাঝখানে কাশ্মীরের রাজনীতিতে রানী দিদ্দা উত্থান ঘটে। যদিও দেখা যায় যে রানী দিদ্দা লোহার রাজবংশের রাজকন্যা ছিলেন এবং উৎপল বংশের শাসনকালের শেষ লগ্নে এবং লোহার বংশের শুরুতে কাশ্মীরের ভাগ্য বিধাতা হয়েছিলেন। এখন আমরা রানী দিদ্দা তার সম্পর্কে জানবো। দেখবে আমাদের যেটা এল্ডার সিস্টার তাকে আমরা দিদি বলে ডাকি। তো এই যে ধরো দিদি যে শব্দটা এসেছে, এটা দিদ্দা থেকে এসেছে। আধুনিক মধ্যযুগীয় কাশ্মীরের ইতিহাসের এক ক্ষমতাশালী এবং বিতর্কিত এবং রহস্যময় নারী শাসক ছিলেন। তাকে বলা হয় কাশ্মীরের লৌহ মানবী বা দ্য উইচ কুইন, যিনি 50 বছর দেখা গেছিল কাশ্মীরে শাসন কার্য করেছিলেন। রানী দিদার সম্পর্কে যদি আমরা দেখতে যাই, তাহলে তিনি লাহোর রাজবংশের কন্যা ছিলেন এবং তার পিতা ছিল সিংহরাজ এবং তিনি কাবুলের হিন্দু শাহী রাজা ভীম শাহীর নাতনি ছিলেন। শারীরিক ধার দিয়ে তার পায়ে একটু ত্রুটি ছিল, তাই তিনি স্বাভাবিকভাবে হাঁটতে পারতেন না। ক্ষমতা যদি আহরণ দেখা যায়, তাহলে দিদ্দার বিয়ে হয়েছিল কাশ্মীরের উৎপল বংশের রাজা খেমগুপ্তের সাথে। এবার খেমগুপ্ত দিদাকে দেখা গেছিল প্রচুর স্নেহ করত, যার জন্য তাকে দিদা খেম নামে ডাকা হতো। 1958 খ্রিস্টাব্দে দেখা যাচ্ছে স্বামীর মৃত্যুর পর দিদা তার নাবালক পুত্র এবং পরবর্তীতে নাতিদের অভিভাবক হিসাবে ক্ষমতা পরিচালনা করেছিলেন এবং 1003 খ্রিস্টাব্দ মৃত্যুর আগে পর্যন্ত দেখা গেছিল যে তিনি ছিলেন রাজ্যের সর্বসর্বা। তার সময় যদি দেখি যে রাজনীতি, তাহলে সে সময় দেখা যাচ্ছে যদি বিদ্রোহ, যে ক্ষমতা দখলের লড়াইয়ে তিনি তার নিজেদের নাতিদের এবং বিদ্রোহী মন্ত্রীদের অন্তত নিষ্ঠুরভাবে দমন করেছিলেন। প্রশাসনিক দক্ষতা যদি দেখা যায়, যে তিনি বিচক্ষণ, অগোছালো এবং কাশ্মীরকে একটি স্থিতিশীল প্রশাসনিক ব্যবস্থা দিয়েছিলেন এবং তার নামে সে সময় মুদ্রার প্রচলন ছিল, যা নারী শাসকের পক্ষে তৎকালীন সময় অন্তত বিরল ঘটনা। তাহলে সে সময় দেখা যেত পুরুষ প্রধান ছিল রাজারা, দেখো। তাহলে সেই সময় দেখা গেছিল তার মুদ্রাতে দেখা গেছে তার নামে মুদ্রা প্রচলন হয়েছে। এবং রানী দিদার সময়ে আমরা দেখতে পাবো যে ধীরে ধীরে এরপর যেটা লোহার রাজবংশ, সেটা কিভাবে সূচনা হয় এটা রানী দিদার সময় দেখতে পাবো। রানী দিদা কোনো জীবিত উত্তরাধিকারী না থাকায় তিনি তার ভাই উদয়রাজের পুত্র সঙ্গম রাজকে পরবর্তী উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেন এবং এই যে সংগ্রাম রাজ, তার মাধ্যমে দেখা গেছে কাশ্মীরের লাহোর রাজবংশের সূচনা হয়। এবং কলহনে রচিত রাজতরঙ্গিনী এই গ্রন্থে রানী দিদ্দার জীবন শাসনকাল সম্পর্কে বিস্তারিত এবং সমালোচনামূলক বর্ণনা পাওয়া যায়। কলহনে যেটা রাজতরঙ্গিনী সেটা আমরা একটু পর আলোচনা করব। কলহন তিনি রাজতরঙ্গিনী গ্রন্থটা রেখেছিলেন, যেটা কাশ্মীরের ইতিহাস রয়েছে এবং কলহন খুবই নিরপেক্ষভাবে বিভিন্ন ধরনের, যেমন ধরো যে যেরকম ভাবে কাজটা করেছে সেই রকম ভাবে সেটাকে তুলে ধরেছে। কেউ যদি ধরো সেটাকে খুব নির্মম ভাবে যদি করেছে সেটাও তুলে ধরেছে, কেউ যদি খুব ভালো কাজ করেছে সেটাকেও তুলে ধরেছে। অর্থাৎ নিরপেক্ষভাবে দেখা গেছে যে এই বইটা গ্রন্থটা লেখা আছে, যার জন্য এটা কিন্তু ইতিহাসে খুবই একটি মানে খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান বলতে পারো। কাশ্মীরের ইতিহাস কলহনে রচিত রাজতরঙ্গিনী ছাড়া প্রায় অনেকটাই অসম্পূর্ণ। আশিস কাউলের লেখা দিদা দ্য ওয়ার কুইন অফ কাশ্মীর উপন্যাসে তাকে একজন অকুতোভয় যোদ্ধা হিসেবে তুলে ধরেছে।
এখন আমরা কাশ্মীরে যেটা ৩ নম্বর রাজবংশ সেটা হচ্ছে লাহোর রাজবংশ। তাহলে সেটা সম্পর্কে জানবো। তাহলে কাশ্মীরের আমরা দুটো রাজবংশ দেখলাম, এখন আমরা তৃতীয় রাজবংশ লোহর রাজবংশ সম্পর্কে জানবো। লোহর বংশ ১০০৩ খ্রিস্টাব্দে দেখা যাচ্ছে যে কাশ্মীরের শাসনভার গ্রহণ করে। তারা মূলত লোহার নামক একটি পার্বত্য দুর্গের অধিপতি ছিল এবং হিন্দু শাহী রাজবংশ এবং উৎপল রাজবংশের পতনের পর এই রাজবংশ শক্তিশালী হয়েছিল। প্রধান কেন্দ্র হচ্ছে পুঞ্চ এবং কাশ্মীরের উপত্যকা। এদের আদি বাসস্থান ছিল লাহোর দুর্গ। বিস্তারিত দেখা যায় তাহলে এটা হচ্ছে জম্মু এবং কাশ্মীর অঞ্চলে শাসন করেছিল এবং রানী দিদা এবং পরবর্তীতে হর্ষদেবের আমলে এই বংশের প্রভাব দেখা যায়। প্রধান শাসকগণের মধ্যে রয়েছে সংগ্রাম রাজ, যিনি লাহোর বংশের প্রতিষ্ঠাতা এবং রানী দিদার মৃত্যুর পর তার ভ্রাতুষ্পুত্র মানে ভাইয়ের পুত্র সংগ্রাম রাজ সিংহাসনে বসেন। তার সময় দেখা যাচ্ছে যে সুলতান মামুদ কাশ্মীর আক্রমণের চেষ্টা করে কিন্তু সংগ্রাম রাজ তাকে প্রতিহত করতে সক্ষম হয়। নেক্সট রয়েছে অনন্ত দেব, তার শাসন আমলে দেখা যায় যে তুর্কি আক্রমণকারীদের পরাজিত করেছিলেন। হর্ষ, তিনি দেখা যায় এই বংশের সবচেয়ে বিতর্কিত এবং আলোচিত রাজা। তিনি অন্তত পণ্ডিত এবং শিল্প অনুরাগী ছিলেন। তার শাসনকালের শেষ দিকে তিনি অন্তত নিষ্ঠুর হয়ে যায় এবং মন্দির ধন সম্পদ লুট করে এবং অতিরিক্ত কর আরোপ করে, যার জন্য তাকে কাশ্মীরের নিরো বলা হয়। এবার কাশ্মীরের নিরো কেন বলা হচ্ছে সেটা একটু দেখবো। জার্মান সম্রাট নিরোর মতো তার চারিত্রিক বিপরীতের এবং নিষ্ঠুরতার কারণে তাকে এইটা বিশেষণে মানে অভিহিত করা হয়েছে। তাহলে নিরো তিনি খুবই নিষ্ঠুর ছিলেন। এবং হর্ষ যেটা দেখলাম তিনিও দেখা গেছে রাজত্বের শেষ দিকে অন্তত নিষ্ঠুর হয়ে যান, মন্দিরে ধনসম্পদ লুট করে, অতিরিক্ত কর আরোপ করে এবং তার জন্য তাকে কাশ্মীরের নিরো বলা হয়। কাকে বলা হয়? হর্ষকে। হর্ষের পতনের পর দেখা যায় তার দুই ভাই লোহার বংশের শাসন পুনরায় সংগঠিত করার চেষ্টা করে। এ সময় দেখো বৈদেশিক আক্রমণ তো হচ্ছিল, একদিকে দেখা যাচ্ছে লোহার বংশের রাজারা গজনী সুলতান মাহমুদের ভারত অভিযানের সময় কাশ্মীরকে রক্ষা করে এবং এই বংশের রাজত্বকালে দেখা যায় কলহন তার বিখ্যাত যেটা ইতিহাস গ্রন্থ রাজতরঙ্গিনী রচনা সমাপ্ত করেন রাজা জয় সিংহের আমলে। এবং এই বংশের শাসনকালে আমরা গৃহযুদ্ধ, ষড়যন্ত্র, সামন্ত প্রভুদের বিদ্রোহ ইত্যাদি দেখতে পাই। অর্থাৎ কাশ্মীরে যেটা অভ্যন্তরীণ শক্তির দুর্বলতা প্রকট হয়। ধর্মীয় অবস্থান দেখা যাচ্ছে যে রাজারা হিন্দু ধর্মের অনুসারী ছিল, তবে হর্ষের আমলে বৌদ্ধ এবং হিন্দু ধর্মের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এবার এই রাজবংশটার পতন কিভাবে হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে ১৩৩৯ খ্রিস্টাব্দে শাহ মীর কাশ্মীরে প্রথম মুসলিম সালতানাত প্রতিষ্ঠা করলে হিন্দু দেখা গেছে রাজবংশ শাসনের অবসান হয়। তাহলে হিন্দু রাজবংশের শাসনের অবসান হয়। তো এই তিনটা যে রাজবংশ আমরা আলোচনা করলাম, তিনটি রাজবংশে মূলত বর্তমানের পাকিস্তান, ভারত এবং পাকিস্তানে যেটা জম্মু কাশ্মীর অঞ্চলকে কেন্দ্র করেই ছিল। মানে ভারতের যেটা কাশ্মীর আর পাকিস্তানের কিছুটা অঞ্চল, সেখানে দেখা গেছিল যে তিনটি রাজবংশ শাসন কার্য হয়েছিল। কারকট বংশের শাসনকালটা মানে বংশের সময় সাম্রাজ্যের পরিধি সব থেকে বেশি ব্যাপক হয়েছিল। দেখলি না, তিব্বত পর্যন্ত গেছিল বিস্তারটা। এখন আমরা কলহনের রচিত রাজতরঙ্গিনী, যেখান থেকে আমরা কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানতে পারি, সেটি হচ্ছে একটি সংস্কৃত গ্রন্থ। এখানে কাশ্মীর রাজাদের বংশানুক্রমিক ইতিহাস রয়েছে। এটা কলহন কিন্তু খুবই নিরপেক্ষতার সাথে এই গ্রন্থটি লিখেছেন। রাজারা যেরকম ব্যবহার দিয়েছে সেরকমই মানে মূলত যেটা সত্যি হয়েছে সেটাই তুলে ধরেছে। ১১৪৮ থেকে ১১৪৯ খ্রিস্টাব্দের মধ্যে দেখা যাচ্ছে রচিত হয়েছে। এবার রাজতরঙ্গিনী মানে হচ্ছে রাজাদের নদী। এই বইতে ৮টি তরঙ্গ রয়েছে অধ্যায় এবং প্রায় ৭,৮২৬টি শ্লোকে বিভক্ত। এবং এখানে আমরা প্রায় ১০৭ জন রাজার কাহিনী পাই। এখানে আমরা কিছুগুলো রাজবংশ সম্পর্কে জানতে পারি কলহনের, যেখানে আছে গণদ বংশ, এটা মূলত মহাভারতের সমসাময়িক ছিল। তারপরে মৌর্য বংশ, সে সময় আমরা অশোকের সময় মানে তিনি কাশ্মীরে যে সকল করেছিলেন তার উত্তরাধিকারীদের শাসনকাল জানা গেছে। শ্রীনগর যে শহরটা এটাকে অশোক প্রতিষ্ঠা করেছে, এটা আমরা কলহনের এখান থেকে জানতে পারি। তারপর আছে কুষাণ বংশ, যেখানে কনিষ্ক সহ অন্যান্য কুষাণ সম্রাটদের কাশ্মীরে রাজত্ব, মানে কাশ্মীরে দেখা গেছে অশোক সে সময় শাসন করেছে তার সময়টা। তারপরে ধরো কনিষ্ক এরা শাসন করেছে সেই সময়ের এই ইতিহাসগুলো দেওয়া আছে। কলহনের মধ্যে আছে হুপুস জুক্স আর একটা আছে কনিষ্ক, এই তিন রাজাই কাশ্মীরে দীর্ঘ সময় দেখা গেছিল শাসন করেছিল। তারপরে দেখো আমরা কারকোট রাজবংশ, উৎপল রাজবংশ, লাহোর রাজবংশ এগুলো আমরা তখন আলোচনা করলাম। এটা হচ্ছে একটা ম্যাপ যেটার মাধ্যমে যতগুলো রাজবংশ আমরা আলোচনা করলাম সেটা নিয়ে ধরো রয়েছে। ৬২৫ থেকে ১৩৪৬ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালের বিভিন্ন রাজবংশ এই ম্যাপে দেওয়া আছে। কাশ্মীরে দেখা যাচ্ছে কারকট, উৎপল, লাহোর দেখা গেছিল শাসন করেছিল। তোমররা মূলত দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ শাসন করেছিল। গড়ওয়াল তারা উত্তরপ্রদেশ, বিহারে শাসন করেছিল। শ্যান বংশ দেখা গেছিল যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে শাসন কার্য করে।
গঙ্গ, যেটা উড়িষ্যাতে শাসন করেছিল। সাম্রাজ্যবাদী চোল, এরা মূলত তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ শাসন করে। হৈসল, এরা দেখা যায় কর্ণাটকের মহীশূরে শাসন করে। কল্যাণী চালুক্য কর্ণাটকের মহারাষ্ট্র, তাহলে কর্ণাটক এবং মহারাষ্ট্র এই দুটো জায়গায় শাসন করে। পারমাররা মূলত মধ্যপ্রদেশের মালব জায়গায় শাসন করেছিল। চান্দেলরা মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং উত্তরপ্রদেশ যেটা বুলদেনখল, সেখানে দেখা গেছিল শাসন করেছিল। চৌহানরা পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থান এবং দিল্লিতে শাসনকার্য করেছিল। সোলাঙ্কিরা মূলত দেখা গেছিল গুজরাট এবং রাজস্থানে শাসনকার্য করে। হিন্দু শাহী রাজবংশ আফগানিস্তান এবং পাকিস্তানে শাসনকার্য করেছিল এবং আরবরা দেখা গেছিল এখান থেকে আসছিল। পরবর্তী সময় দেখা যাচ্ছে যে আরবরা প্রথমে এসেছিল আরবরা, এবং তারপর আরবরা দেখা গেছিল বন্ধ করে দেয় আসা, এবং তারপরে আসে তুর্কিরা, এবং তারপরে আমরা দেখতে পাবো যে দাস বংশের প্রতিষ্ঠা এবং মধ্যযুগের ভারতের ইতিহাসের সূচনা হচ্ছে। তারপর মধ্যযুগের ভারতের ইতিহাসের সূচনা। তাহলে আজকের ক্লাসে এইগুলো আলোচনা করলাম। এর আগের ক্লাসগুলোতে আমরা কল্যাণী চালুক্য, তারপরে সাম্রাজ্যবাদী চোল, গঙ্গ, সেন এই রাজবংশগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। আর বাকি যে রাজবংশগুলো আছে সেগুলো আজকের ক্লাসে আলোচনা করলাম। তোমরা বলবে যে আজকের ক্লাসগুলো তোমাদের কিরকম লাগলো, কমেন্টের মাধ্যমে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।